1953 সালের 29শে মে, মঙ্গলবার। বাতাসের ভারী গন্ধে মিশেছিল সমুদ্রের লোনা স্বাদ আর আসন্ন প্রলয়ের বারুদ। বসফরাসের নীল জলরাশি সেদিন শান্ত ছিল না, তা যেন বহু শতাব্দী ধরে জমে থাকা রক্তের ভারে কম্পিত হচ্ছিল। এটি কেবল একটি সাধারণ ভোরের শুরু ছিল না, এটি ছিল সেই মুহূর্ত যখন 1000 বছরেরও বেশি পুরনো একটি সভ্যতা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করার প্রস্তুতি নিচ্ছিল। প্রাচ্যের সিংহদুয়ার এবং পাশ্চাত্যের শেষ রক্ষা কবচ কনস্ট্যান্টিনোপল এক গভীর অন্ধকারের মুখোমুখি দাঁড়িয়েছিল। পৃথিবীর মানচিত্র থেকে একটি যুগের মুছে যাওয়ার শব্দ কি শোনা যায়? সেদিন সেই শব্দ শোনা গিয়েছিল কামানের বর্জনে, তরবারির ঝনঝনানিতে এবং হাজার হাজার মানুষের আর্তনাদে। আমরা আজ এমন এক দিনের গল্প বলছি যা মানব ইতিহাসের গতিপথকে চিরতরে বদলে দিয়েছিল। রোমান সাম্রাজ্যের যে শিখা অগাস্টাস সিজারের হাতে জ্বলে উঠেছিল তা এই দিনটিতেই নিভে যেতে বসেছিল। কিন্তু এই পতন একদিনে ঘটেনি, এটি ছিল বহু বছরের ক্ষয়, বিশ্বাসঘাতকতা, রাজনৈতিক উচ্চাভিলাষ এবং প্রযুক্তির এক নিষ্ঠুর বিবর্তনের চরম পরিণতি। কল্পনা করুন সেই প্রাচীন শহরের কথা, কনস্ট্যান্টিনোপল, যার প্রাচীরগুলো দেখে মনে হতো তা যেন মানুষের হাতে তৈরি নয়, বরং দেবতাদের আশীর্বাদে স্বর্গ থেকে নামিয়ে আনা। থিওডোসিয়াসের সেই ত্রিমাত্রিক প্রাচীর, যা 1000 বছর ধরে হুন, গথ, বুলগার, পার্সিয়ান এবং আরবদের আক্রমণকে তুচ্ছ জ্ঞান করে ফিরিয়ে দিয়েছিল। কিন্তু ইতিহাসের নির্মম পরিহাস হল, কোনো কিছুই চিরস্থায়ী নয়। 1453 সালের সেই বসন্তে সেই অপরাজেয় প্রাচীরের সামনে এসে দাঁড়িয়েছিল এক নতুন শক্তি, এক নতুন উচ্চাভিলাষ এবং এমন এক প্রযুক্তি যা এর আগে পৃথিবী কখনো দেখেনি। ওসমানীয় সাম্রাজ্যের তরুণ সুলতান দ্বিতীয় মেহমেদ তখন মাত্র 21 বছর বয়সী। তার চোখে ছিল বিশ্বজয়ের স্বপ্ন, আর হৃদয়ে ছিল এক অদম্য জিদ। তার পূর্বপুরুষরা বারবার এই শহরের প্রাচীরে আছড়ে পড়ে ব্যর্থ হয়ে ফিরে গিয়েছিলেন, কিন্তু মেহমেদ জানতেন অতীতকে পুনরাবৃত্তি করার জন্য তিনি জন্ম নেননি, তিনি জন্মেছেন ইতিহাস নতুন করে লেখার জন্য। শহরের ভেতরে তখন সম্রাট একাদশ কনস্ট্যান্টাইন প্যালিওলোগাস, এক বিষাদগ্রস্ত কিন্তু কর্তব্যপরায়ণ নেতা। তিনি জানতেন যে তার সাম্রাজ্য এখন কেবল এই শহরের 4 দেওয়ালের মধ্যেই সীমাবদ্ধ। এক সময়ের বিশাল বাইজেন্টাইন সাম্রাজ্য, যা ইটালি থেকে শুরু করে মধ্যপ্রাচ্য পর্যন্ত বিস্তৃত ছিল, তা এখন সংকুচিত হয়ে কেবল একটি নগরীতে পরিণত হয়েছে। তার কোষাগার ছিল শূন্য, তার সেনাবাহিনী ছিল ক্ষুদ্র, কিন্তু তার ছিল রোমান সম্রাটদের সেই প্রাচীন রক্ত যা শেষ মুহূর্ত পর্যন্ত হার মানতে জানে না। তিনি জানতেন সাহায্য আসার কোনো সম্ভাবনা নেই। পশ্চিমের খ্রিস্টান জগৎ নিজেদের দ্বন্দ্বে লিপ্ত, পোপের প্রতিশ্রুতি কেবল কাগজের পাতায় সীমাবদ্ধ, আর ভেনিস ও জেনোয়ার বণিকরা তখনও লাভের হিসাব কষতে ব্যস্ত। কনস্ট্যান্টিনোপল ছিল একা, সম্পূর্ণ একা। এই একাকিত্বই ছিল সেই বারুদ যা যুদ্ধের আগুনকে আরও তীব্র করে তুলেছিল। সুলতান মেহমেদ যখন তার বিশাল সেনাবাহিনী নিয়ে কনস্ট্যান্টিনোপলের দোরগোয়া এসে পৌঁছান, তখন দৃষ্টিটি ছিল ভয়াবহ। 80,000 থেকে 1 লক্ষ সৈন্যের এক বিশাল সমুদ্র। তাদের তাঁবুর সারি দিগন্ত পর্যন্ত বিস্তৃত ছিল, আর তাদের সাথে ছিল সেই দানবীয় যন্ত্র যা মধ্যযুগের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেওয়ার জন্য প্রস্তুত করা হয়েছিল। উরবান নামের এক হাঙ্গেরিয়ান প্রকৌশলী, যিনি প্রথমে বাইজেন্টাইন সম্রাটের কাছেই তার সেবা বিক্রি করতে চেয়েছিলেন, কিন্তু সম্রাটের কাছে তাকে পারিশ্রমিক দেওয়ার মতো অর্থ ছিল না। সেই একই উরবান তখন মেহমেদের দরবারে যান। মেহমেদ তাকে জিজ্ঞেস করেছিলেন তিনি কি এমন কামান তৈরি করতে পারবেন যা কনস্ট্যান্টিনোপলের প্রাচীর গড়িয়ে দিতে সক্ষম। উরবান উত্তর দিয়েছিলেন, আমি এমন এক কামান তৈরি করব যার গর্জন ব্যাবিলন পর্যন্ত শোনা যাবে। সুলতান তাকে আজকের দিনের হিসেবে লক্ষ লক্ষ আমেরিকান ডলার সমমূল্যের স্বর্ণমুদ্রা দিয়েছিলেন, আর তার ফলস্বরূপ তৈরি হয়েছিল সেই দানব ব্যাসিলিকা। 27 ফুট দীর্ঘ সেই কামান, যা থেকে ছোড়া পাথরের গোলার ওজন ছিল প্রায় 1500 পাউন্ড। যখন সেই কামান প্রথম গর্জন করে উঠল, তখন মাটি কেঁপে উঠেছিল, আর সেই কম্পন শহরের প্রতিটি মানুষের হৃদয়ে ভয়ের শীতল স্রোত নামিয়ে দিয়েছিল। অবরোধ শুরু হলো এপ্রিল মাসে।
প্রথম কয়েক সপ্তাহ ছিল এক ধীরগতির মৃত্যুযন্ত্রের মতো। মেহমেদ জানতেন কেবল শক্তি দিয়ে এই শহর দখল করা যাবে না। কনস্টান্টিনোপল 3 দিক থেকে জলবেষ্টিত। গোল্ডেন হর্ন বা স্বর্ণসিংহ নামের উপসাগরের মুখে বাইজেন্টাইনরা এক বিশাল লোহার শিকল টেনে দিয়েছিল, যাতে কোনো ওসমানীয় জাহাজ বন্দরে প্রবেশ করতে না পারে। মেহমেদ দিনের পর দিন তার কামান দিয়ে প্রাচীরে আঘাত করতে লাগলেন। প্রতিটি আঘাতে হাজার বছরের পুরনো পাথর খসে পড়তে লাগল। দিনের বেলা ওসমানীয় গোলন্দাজ বাহিনী প্রাচীর ভাঙত, আর রাতের অন্ধকারে শহরের নারী, পুরুষ, এমনকি যাজকরাও সেই ভাঙা অংশ মেরামত করার জন্য প্রাণপণ চেষ্টা করত। এটি ছিল এক অসম লড়াই, পাথরের বিরুদ্ধে বারুদ, সাহসের বিরুদ্ধে সংখ্যাধিক্য। শহরের ভেতরে খাদ্য ফুরিয়ে আসছিল, পানি সরবরাহ কমে আসছিল, কিন্তু মানুষের মনোবল ভাঙছিল না। তারা হাজিয়া সোফিয়ার বিশাল গম্বুজের নিচে সমবেত হয়ে প্রার্থনা করত। ধূপের ধোঁয়া আর কান্নার শব্দে গির্জার বাতাস ভারী হয়ে উঠত। তারা বিশ্বাস করত শেষ মুহূর্তে কুমারী মেরিয়া তাদের রক্ষা করবেন, যেমনটি তিনি অতীতে বহুবার করেছেন। কিন্তু এবার আকাশে কোনো অলৌকিক আলো দেখা যাচ্ছিল না। কেবল দেখা যাচ্ছিল ওপারে মেহমেদের লাল পতাকার শাড়ি, আর শোনা যাচ্ছিল জানিসারি বাহিনীর যুদ্ধের হুঙ্কার। জানিসারিরা ছিল সুলতানের ব্যক্তিগত বাহিনী, কঠোর প্রশিক্ষিত, মৃত্যু ভয়হীন এবং সুলতানের প্রতি অন্ধ অনুগত। তারা যখন যুদ্ধের বাদ্য বাজিয়ে প্রাচীরের দিকে এগিয়ে আসত, তখন মনে হতো যেন নরকের দরজা খুলে গেছে। মেহমেদ ছিলেন এক চতুর রণকৌশলী। তিনি যখন দেখলেন যে গোল্ডেন হর্নের শিকল তার নৌবাহিনীকে আটকে রেখেছে, তখন তিনি এক অসম্ভব সিদ্ধান্ত নিলেন। তিনি আদেশ দিলেন তার জাহাজগুলোকে ডাঙার ওপর দিয়ে টেনে নিয়ে যাওয়া হবে। হ্যাঁ, পানির জাহাজ, মাটির ওপর দিয়ে। গালাতা পাহাড়ের ওপর দিয়ে কাঠের পাটাতন বিছিয়ে তাতে চর্বি মাখিয়ে হাজার হাজার ষাঁড় আর মানুষের পেশিশক্তি ব্যবহার করে এক রাতের মধ্যে 70টি যুদ্ধজাহাজ তিনি গোল্ডেন হর্নের ভেতরে নামিয়ে দিলেন। পরদিন সকালে যখন বাইজেন্টাইনরা ঘুম থেকে উঠল, তারা তাদের চোখের সামনে এক দুঃস্বপ্ন দেখতে পেল। তাদের নিরাপদ বন্দর, যা এতদিন সুরক্ষিত ছিল, এখন তা শত্রু জাহাজে পরিপূর্ণ। এই একটি ঘটনা শহরের মনোবলকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল। তারা বুঝতে পেরেছিল এই অবরোধ কেবল শক্তি পরীক্ষার বিষয় নয়, এটি এক অমোঘ নিয়তি। মে মাসের শেষ দিকে পরিস্থিতি চরম আকার ধারণ করল। শহরের প্রাচীরগুলো তখন জরাজীর্ণ। গোলাবর্ষণ বিরামহীনভাবে চলছিল। বাইজেন্টাইন রক্ষীদের সংখ্যা কমে আসছিল। যেখানে প্রতি শিফটে প্রাচীর পাহারা দেওয়ার জন্য হাজার হাজার সৈন্যের প্রয়োজন ছিল, সেখানে এখন মাত্র কয়েকশো ক্লান্ত, ক্ষুধার্ত এবং আহত মানুষ দাঁড়িয়েছিল। তাদের সাথে যোগ দিয়েছিল জেনোয়ার সেনাপতি জিওভান্নি জুস্টিনিয়ানি এবং তার 700 বর্মধারী সৈন্য। জুস্টিনিয়ানি ছিলেন এক দক্ষ যোদ্ধা, যিনি জানতেন কিভাবে শহরের প্রতিরক্ষা ব্যূহ রচনা করতে হয়। তিনি এবং সম্রাট কনস্ট্যান্টাইন কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করছিলেন, কিন্তু তাদের অস্ত্র ছিল পুরনো আর শত্রুর অস্ত্র ছিল আধুনিক। এই বৈপরীত্যই ছিল যুদ্ধের মূল সুর। সম্রাট কনস্ট্যান্টাইন জানতেন যে শেষ সময় ঘনিয়ে এসেছে। তিনি মেহমেদের কাছে দূত পাঠিয়েছিলেন শান্তি আলোচনার জন্য। তিনি বলেছিলেন, আমাকে এই শহর ছাড়া আর যা কিছু আছে সব নিয়ে নিন, কিন্তু শহরটি ছেড়ে দিন। মেহমেদ উত্তর দিয়েছিলেন, হয় আমি এই শহর নেব, নতুবা এই শহর আমাকে নেবে। তার বার্তা ছিল পরিষ্কার, কোনো সমঝোতা নয়, কেবল বিজয় অথবা মৃত্যু। মেহমেদ তার সৈন্যদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে শহর দখলের পর 3 দিন ধরে তারা অবাধে লুটপাট করতে পারবে। এই ঘোষণা ওসমানীয় শিবিরে এক উন্মাদনার সৃষ্টি করেছিল। তারা বিজয়ের গন্ধে মাতাওয়ারা হয়ে উঠেছিল। অন্যদিকে শহরের ভেতরে তখন কবরের নিস্তব্ধতা। মানুষ একে অপরের দিকে তাকাচ্ছিল শেষ বিদায়ের দৃষ্টিতে। অবরোধের 50তম দিন পেরিয়ে গেল। উভয় পক্ষই ক্লান্ত। মেহমেদের উপদেষ্টারা তাকে অবরোধ তুলে নেওয়ার পরামর্শ দিচ্ছিলেন। তারা ভয় পাচ্ছিলেন যে যদি পশ্চিমা বিশ্ব থেকে কোনো বিশাল নৌবহর চলে আসে, তবে তারা 2 আগুনের মাঝখানে পড়ে যাবেন। কিন্তু মেহমেদ ছিলেন অনড়। তিনি জানতেন ইতিহাস সাহসীদের পক্ষে থাকে। তিনি তার শেষ এবং চূড়ান্ত আক্রমণের পরিকল্পনা করলেন। 29 মে
সেই দিনটিতেই তিনি বেছে নিলেন চূড়ান্ত আঘাতের জন্য। তিনি তার বাহিনীকে 3 ভাগে ভাগ করলেন। প্রথমে অনিয়মিত বাহিনী বা বাসিবাজুকরা আক্রমণ করবে, তাদের কাজ হবে বাইজেন্টাইনদের ক্লান্ত করা। এরপর আসবে আনাতোলিয়ার নিয়মিত বাহিনী, যারা প্রাচীরের ফাটলগুলো বড় করবে। এবং সবশেষে যখন রক্ষীরা সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে পড়বে, তখন তিনি নামাবেন তার তুরুপের তাস, জানিসারি বাহিনী। সেই রাতে 28শে মে কনস্ট্যান্টিনোপল শহরে এক অলৌকিক দৃশ্য দেখা গেল। হাজিয়া সোফিয়ায় শেষবারের মতো খ্রিস্টানরা সমবেত হল। ক্যাথলিক এবং অর্থোডক্স, যারা শতাব্দী ধরে ধর্মতাত্ত্বিক বিবাদে লিপ্ত ছিল, তারা সেদিন সব ভেদাভেদ ভুলে পাশাপাশি দাঁড়িয়ে প্রার্থনা করল। সম্রাট কনস্ট্যান্টাইন উপস্থিত ছিলেন। তিনি তার রাজকীয় পোশাক পরেছিলেন, কিন্তু তার মুখ ছিল একজন সাধারণ মানুষের মতো করুণ। তিনি তার সেনাপতিদের এবং নাগরিকদের কাছে ক্ষমা চাইলেন যদি তিনি তাদের রক্ষা করতে ব্যর্থ হন। সেই দৃশ্য দেখে পাথরের মূর্তিও কেঁদে উঠত। মোমবাতির আলোয় তাদের মুখগুলো এক অদ্ভুত পবিত্রতায় জ্বলছিল। তারা জানত পরদিন সকালে তারা হয়তো আর কেউ বেঁচে থাকবে না। এটি ছিল এক মৃতপ্রায় সভ্যতার শেষ ফিসফিসানি। বাইরে তখন ওসমানীয় শিবিরে উৎসবের আমেজ। মেহমেদ তার সৈন্যদের উদ্দেশ্যে জ্বালাময়ী ভাষণ দিচ্ছিলেন। তিনি তাদের মনে করিয়ে দিচ্ছিলেন মহানবীর সেই ভবিষ্যৎবাণীর কথা, যা কনস্ট্যান্টিনোপল বিজয়ী সেনাপতি এবং সেনাবাহিনীকে জান্নাতি বলে ঘোষণা করেছিল। আল্লাহু আকবার ধ্বনিতে আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছিল। সেই রাতে কেউ ঘুমায়নি। শহরের ভেতরে ছিল মৃত্যুর অপেক্ষা, আর বাইরে ছিল বিজয়ের ক্ষুধা। মধ্যরাতের পর যখন অন্ধকার সবচেয়ে গভীর হয়, তখন মেহমেদ তার আক্রমণের নির্দেশ দিলেন। হাজার হাজার মশাল জ্বলে উঠল। ড্রাম এবং শিঙার শব্দে রাতের নিস্তব্ধতা খান খান হয়ে গেল। প্রথম ঢেউটি আছড়ে পড়ল প্রাচীরের ওপর। বাসিবাজুকরা ছিল অগোছালো, কিন্তু তাদের সংখ্যা ছিল অগণিত। তারা পঙ্গপালের মতো প্রাচীরের দিকে ছুটে গেল। বাইজেন্টাইনরা তাদের ওপর তীর, পাথর এবং গ্রিক ফায়ার নিক্ষেপ করতে লাগল। গ্রিক ফায়ার ছিল এক রহস্যময় রাসায়নিক অস্ত্র, যা পানিতেও জ্বলত। অন্ধকারের মধ্যে আগুনের সেই লেলিহান শিখা এক বিভীষিকাময় দৃশ্যের অবতারণা করেছিল। মানুষ পুড়ছিল, চিৎকার করছিল, কিন্তু আক্রমণ থামছিল না। একটি ঢেউ শেষ হতে না হতেই আরেকটি ঢেউ আছড়ে পড়ছিল। সম্রাট কনস্ট্যান্টাইন প্রাচীরের ওপর দাঁড়িয়ে তার সৈন্যদের উৎসাহ দিচ্ছিলেন। তিনি জানতেন এই প্রথম ধাক্কাটি কেবল শুরু, আসল পরীক্ষা এখনও বাকি। ভোর হতে তখনও বাকি। দ্বিতীয় ধাপে মেহমেদ পাঠালেন তার আনাতোলিয়ার বাহিনীকে। এরা ছিল সুশৃঙ্খল এবং বর্মধারী। তারা মই নিয়ে প্রাচীরে ওঠার চেষ্টা করতে লাগল। কামানের গোলাবর্ষণ তখনও থামেনি। প্রাচীরের একটি অংশ, যা সেন্ট রোমানাস গেটের কাছে ছিল, তা কামানের আঘাতে প্রায় ধসে পড়েছিল। ধুলো এবং ধোঁয়ায় চারপাশ আচ্ছন্ন হয়ে গিয়েছিল। রক্ষীরা তখনও প্রাণপণ লড়ছিল। জুস্টিনিয়ানি তার সৈন্যদের নিয়ে সেই ভাঙা অংশে এক দুর্ভেদ্য দেওয়াল তৈরি করেছিলেন। কিন্তু মানুষের শক্তিরও একটি সীমা আছে। তারা টানা কয়েক সপ্তাহ ধরে যুদ্ধ করছিল, না ঘুমিয়ে না খেয়ে। তাদের হাত অবশ হয়ে আসছিল, কিন্তু তাদের মনের জোর তখনও অটুট ছিল। সূর্য যখন দিগন্তে উকি দিচ্ছিল, তখন মেহমেদ বুঝতে পারলেন যে এখনই সেই মাহেন্দ্রক্ষণ। বাইজেন্টাইনরা ক্লান্ত, তাদের গোলাবারুদ শেষ হয়ে আসছে। তিনি তার সেরা বাহিনী জানিসারিদের দিকে তাকালেন। সাদা টুপি পরা, দীর্ঘ তরবারি হাতে সেই দুর্ধর্ষ যোদ্ধারা আদেশের অপেক্ষায় ছিল। সুলতান ইঙ্গিত দিলেন, আর সাথে সাথে যুদ্ধের গতি বদলে গেল। জানিসারিরা কোনো বিশৃঙ্খলা ছাড়াই একেবারে নিস্তব্ধভাবে প্রাচীরের দিকে এগিয়ে গেল। তাদের শৃঙ্খলাই ছিল তাদের সবচেয়ে বড় অস্ত্র। তারা যখন প্রাচীরের কাছে পৌঁছালো, তখন মনে হলো যেন এক শ্বেত পদ্মের ঢেউ পাথরের ওপর আছড়ে পড়েছে। ঠিক সেই সময়েই ঘটল সেই ঘটনা, যা ইতিহাসের পাতায় কেরকোপোট্টার ভুল নামে পরিচিত। অথবা হয়তো এটি ছিল নিয়তি। প্রাচীরের একটি ছোট দরজা, যা সাধারণত গোপন যাতায়াতের জন্য ব্যবহৃত হতো, তা কেউ একজন ভুলবশত খোলা রেখেছিল। অথবা হয়তো কেউ বিশ্বাসঘাতকতা করেছিল। কারণ যাই হোক, সেই ছোট খোলা দরজাটি নজরে পড়ল কয়েকজন ওসমানীয় সৈন্যের। তারা নিঃশব্দে ভেতরে ঢুকে পড়ল এবং প্রাচীরের ওপর তাদের পতাকা উড়িয়ে দিল।
যখন বাইজেন্টাইন সৈন্যরা দেখল যে তাদের পেছনে শত্রুর পতাকা উঠছে, তখন তাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হল। গুজব ছড়িয়ে পড়ল যে শহর দখল হয়ে গেছে। এই মানসিক ধস ছিল কামানের গোলার চেয়েও ধ্বংসাত্মক। এদিকে যুদ্ধের ময়দানে এক অঘটন ঘটল। জেনোয়ার সেনাপতি জুস্টিনিয়ানি, যিনি ছিলেন প্রতিরোধের মেরুদণ্ড, তিনি মারাত্মকভাবে আহত হলেন। একটি গুলি বা শ্রাকনেল তার বর্ম ভেদ করে শরীরে প্রবেশ করল। যন্ত্রণায় কাতর হয়ে তিনি তার অনুসারীদের তাকে যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিলেন। সম্রাট কনস্টান্টাইন তাকে মিনতি করলেন থেকে যাওয়ার জন্য, কারণ তার চলে যাওয়া মানে সৈন্যদের মনোবল ভেঙে যাওয়া। কিন্তু জুস্টিনিয়ানি ছিলেন মরণাপন্ন। তাকে যখন জাহাজে করে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন তার সৈন্যদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ল। তারা ভাবল তাদের নেতা পালিয়ে যাচ্ছেন। এই বিভ্রান্তিই ছিল শেষ পেরেক। প্রতিরোধ ব্যবস্থা হুড়মুড় করে ভেঙে পড়ল। সম্রাট কনস্টান্টাইন বুঝতে পারলেন যে সব শেষ। তিনি তার রাজকীয় চিহ্নাদি বা মেডেল খুলে ফেললেন, যাতে শত্রু তাকে সাধারণ সৈন্য থেকে আলাদা করতে না পারে। তিনি তার অবশিষ্ট বিশ্বস্ত অনুসারীদের দিকে তাকালেন এবং বললেন, শহরটি যখন পতন হচ্ছে, তখন আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। তিনি তার ঘোড়া ছোটালেন সরাসরি জানিসারি বাহিনীর সমুদ্রের দিকে। একজন রোমান সম্রাট হিসেবে তিনি পালানোর গ্লানি বহন করার চেয়ে তরবারির আঘাতে মৃত্যুবরণ করাকেই শ্রেয় মনে করলেন। ইতিহাসের ভিড়ে তিনি হারিয়ে গেলেন। তার লাশ আর কখনো সঠিকভাবে শনাক্ত করা যায়নি, কিন্তু তার সেই শেষ যাত্রার বীরত্বগাথা অমর হয়ে রইল। সূর্য তখন পুরোপুরি আকাশে। কনস্টান্টিনোপলের প্রাচীর ভেঙে পড়েছে। হাজার বছরের ইতিহাস ধুলোয় মিশে গেছে। ওসমানীয় সৈন্যরা বন্যার পানির মতো শহরে প্রবেশ করছে। রাস্তায় রাস্তায় তখন কেবল রক্ত আর লাশের স্তূপ। শতাব্দীর পর শতাব্দী ধরে যে শহর জ্ঞান, বিজ্ঞান এবং শিল্পের কেন্দ্র ছিল, তা আজ এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কিন্তু এই ধ্বংসের মধ্যেও এক নতুন যুগের সূচনা হচ্ছিল। এটি কেবল একটি শহরের পতন ছিল না, এটি ছিল মধ্যযুগের সমাপ্তি এবং আধুনিক যুগের জন্ম। পুরনো পৃথিবীর ছাই থেকেই নতুন পৃথিবীর অঙ্কুরোদ্গম হয়। এই সত্যটি সেদিন বসফরাসের তীরে নির্মমভাবে প্রমাণিত হচ্ছিল। যখন মেহমেদ শহরে প্রবেশ করলেন, তিনি সোজা চলে গেলেন হাজিয়া সোফিয়ার দিকে। তিনি ঘোড়া থেকে নামলেন এবং নতজানু হয়ে মাটিতে চুমো খেলেন। তারপর তিনি উঠে দাঁড়ালেন এবং সেই বিশাল গম্বুজের দিকে তাকালেন। তিনি অভিভূত ছিলেন। তিনি জানতেন তিনি কেবল একটি শহর জয় করেননি, তিনি সময়ের বুকে নিজের নাম খোদাই করে দিয়েছেন। তিনি আদেশ দিলেন, এখন থেকে এই শহর হবে তার নতুন রাজধানী। কনস্ট্যান্টিনোপল হয়ে গেল ইস্তাম্বুল। কিন্তু সেই পরিবর্তনের আগে, সেই রক্তমাখা দিনে বিশ্ব দেখেছিল এক মহাকাব্যিক ট্র্যাজেডি। শহর জুড়ে তখন লুণ্ঠন আর হাহাকার। কিন্তু আমরা যদি একটু গভীরে তাকাই, তবে দেখব যে এটি ছিল ক্ষমতার এক অনিবার্য পালাবদল। রোম একদিনে তৈরি হয়নি, আর রোম একদিনে ধ্বংসও হয়নি। কনস্ট্যান্টিনোপলের পতন ছিল বহু বছরের জমে থাকা ভুলের ফলাফল। ধর্মীয় গোঁড়ামি, রাজনৈতিক অদূরদর্শিতা এবং প্রযুক্তির সাথে তাল মেলাতে না পারা, এই সব কিছুই বাইজেন্টাইনদের পতনের কারণ ছিল। অন্যদিকে ওসমানীয়রা ছিল তাদের সময়ের চেয়ে এগিয়ে। তাদের সামরিক কৌশল, তাদের প্রযুক্তি এবং তাদের নেতৃত্ব ছিল যুগান্তরকারী। এই ঘটনার প্রভাব ছিল সুদূর প্রসারী। কনস্ট্যান্টিনোপলের পতনের ফলে ইউরোপ এবং এশিয়ার মধ্যকার স্থলপথের বাণিজ্য রুট বন্ধ হয়ে যায়। মশলা এবং রেশমের জন্য ইউরোপীয়দের তখন নতুন পথ খুঁজতে হয়। আর এই নতুন পথের খোঁজেই কলম্বাস পাড়ি জমান আটলান্টিকে, আর ভাস্কো দা গামা খুঁজে পান ভারতের জলপথ। অর্থাৎ কনস্ট্যান্টিনোপলের পতন না হলে হয়তো আমেরিকা আবিষ্কৃত হতো না, হয়তো বিশ্বায়নের চাকা ঘুরত অন্যদিকে। ইতিহাসের প্রতিটি ঘটনা একটি অদৃশ্য সুতোয় গাথা। 1453 সালের সেই কামানের গর্জন কেবল কনস্ট্যান্টিনোপলের প্রাচীর ভাঙেনি, তা ভেঙে দিয়েছিল মধ্যযুগের মানসিকতার প্রাচীরও। গ্রিক পণ্ডিতরা যারা শহর থেকে পালিয়ে ইতালিতে আশ্রয় নিয়েছিলেন, তারা সাথে করে নিয়ে গিয়েছিলেন প্রাচীন জ্ঞান, দর্শন এবং বিজ্ঞান। তাদের এই আগমন ইউরোপে রেনেসা বা নবজাগরণের গতিকে ত্বরান্বিত করেছিল। মৃত বাইজেন্টাইন সাম্রাজ্য তার শেষ উপহার হিসেবে ইউরোপকে দিয়ে গেল জ্ঞানের আলো।
অদ্ভুত নয় কি, মৃত্যুর মাধ্যমেই তারা নতুন জীবনের সঞ্চার করে গেল। তাই যখন আমরা কনস্টান্টিনোপলের পতনের দিকে তাকাই, তখন আমাদের কেবল রক্ত আর ধ্বংস দেখলে চলবে না, আমাদের দেখতে হবে সেই পরিবর্তনের স্ফুলিঙ্গ যা আধুনিক বিশ্বের জন্ম দিয়েছিল। 1453 সালের সেই বসন্তকাল কেবল একটি ঋতু ছিল না, বরং তা ছিল একটি 1000 বছরের প্রাচীন সভ্যতার শেষ নিঃশ্বাস ত্যাগের মুহূর্ত। 52 দিন ধরে চলা অবিরাম অবরোধের পর কনস্টান্টিনোপলের আকাশ তখন বারুদের ধোঁয়ায় আচ্ছন্ন, আর বাতাসের প্রতিটি কণায় মিশেছিল আসন্ন ধ্বংসের গন্ধ। 29 মে ভোরের আলো ফোটার আগেই ইতিহাসের চাকা তার গতিপথ চিরতরে পরিবর্তন করার প্রস্তুতি নিচ্ছিল। থিওডোসিয়ান বেয়াল, যা 1 সহস্রাব্দেরও বেশি সময় ধরে রোমান সাম্রাজ্যের গর্ব এবং নিরাপত্তার প্রতীক হয়ে দাঁড়িয়েছিল, তা আজ আধুনিক যুদ্ধের নিষ্ঠুর বাস্তবতার সামনে নতমস্তক। উসমানীয় সুলতান দ্বিতীয় মেহমেদ, যার চোখে ছিল বিশ্বজয়ের স্বপ্ন এবং হৃদয়ে ছিল ইস্পাত কঠিন সংকল্প, তিনি জানতেন যে এই শহরটি কেবল পাথর আর ইটের সমষ্টি নয়, এটি হলো দুটি মহাদেশের সংযোগস্থল এবং একটি যুগের শেষ দুর্গ। তার নির্দেশে হাঙ্গেরীয় প্রকৌশলী আরবানের তৈরি দানবীয় কামানগুলো যখন গর্জন করে উঠল, তখন সেই শব্দে কেবল শহরের মাটিই কেঁপে উঠল না, বরং কেঁপে উঠল মধ্যযুগীয় যুদ্ধের সমস্ত ধারণা। যে প্রাচীরগুলো একসময় অপরাজেয় বলে গণ্য হতো, কামানের গোলার আঘাতে তা আজ ধুলোই মিশে যাচ্ছে। শহরের ভেতরে শেষ রোমান সম্রাট একাদশ কনস্ট্যান্টাইন তার জীর্ণ এবং ক্লান্ত বাহিনীদের নিয়ে শেষ প্রতিরোধের প্রস্তুতি নিচ্ছিলেন। তাদের সংখ্যা ছিল নগণ্য, রসদ ছিল অপ্রতুল, এবং পশ্চিমা বিশ্বের কাছ থেকে সাহায্যের কোনো আশাই আর অবশিষ্ট ছিল না। তবুও তাদের চোখে ছিল এক অদ্ভুত প্রশান্তি, যে প্রশান্তি আসে অনিবার্য মৃত্যুকে সাহসের সাথে আলিঙ্গন করার সিদ্ধান্ত থেকে। তারা জানতেন এই লড়াই জয়ের জন্য নয়, বরং সম্মানের সাথে বিলীন হওয়ার জন্য। অবরোধের সেই চূড়ান্ত রাতে শহরের প্রতিটি গির্জায় প্রার্থনার সুর বেজে উঠল। হাজিয়া সোফিয়ার বিশাল গম্বুজের নিচে অর্থোডক্স এবং ক্যাথলিকরা ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াল, কারণ তারা বুঝতে পেরেছিল যে ঈশ্বরের এই শহরে এটিই হতে চলেছে তাদের শেষ উপাসনা। সম্রাট কনস্ট্যান্টাইন তার অনুগতদের সামনে দাঁড়িয়ে কোনো রাজনৈতিক ভাষণ দিলেন না। তিনি কথা বললেন একজন পিতা, একজন যোদ্ধা এবং একজন বিশ্বাসী হিসেবে। তিনি তার রাজকীয় পোশাকের আড়ম্বর ত্যাগ করলেন, যাতে যুদ্ধের ময়দানে তিনি তার সাধারণ সৈনিকদের মতোই একজন হয়ে লড়তে পারেন। তার এই ত্যাগ প্রমাণ করল যে মুকুটের ভার কেবল স্বর্ণের ওজনে নয়, বরং দায়িত্বের ওজনে পরিমাপ করা হয়। অন্যদিকে সুলতান মেহমেদ তার জ্যানিসারি বাহিনীকে প্রস্তুত করলেন। তিনি তাদের প্রতিশ্রুতি দিলেন জাগতিক ঐশ্বর্য এবং পারলৌকিক শান্তির। তার কৌশলী মন জানত যে শহরের প্রতিরক্ষা ব্যবস্থা এখন সুতোর উপর ঝুলছে। তিনি তার জাহাজগুলোকে স্থলপথে টেনে গোল্ডেন হর্নে নামিয়ে বাইজেন্টাইনদের মনোবল ভেঙে দিয়েছিলেন আগেই, আর এখন তিনি প্রস্তুত ছিলেন শেষ আঘাত হানার জন্য। ভোরের আলো ফোটার সাথে সাথেই শুরু হলো সেই প্রলয়ঙ্করী আক্রমণ। প্রথমে অনিয়মিত বাহিনী, এরপর আনাতোলিয়ার পদাতিক দল, এবং সবশেষে সুলতানের সেরা জ্যানিসারিরা ঢেউয়ের মতো আছড়ে পড়ল ভাঙা দেয়ালের ওপর। তলোয়ারের ঝনঝনানি, কামানের গর্জন এবং আহতদের আর্তনাদে এক বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি হল। ধুলো আর ধোঁয়ার কুণ্ডলিতে দিন ও রাতের পার্থক্য মুছে গেল। এরই মধ্যে দুর্ভাগ্যবশত বা নিয়তির লিখন হিসেবে কার্কোপোর্টা নামক একটি ছোট দরজা অরক্ষিত রয়ে গেল। সেই সামান্য একটি ফাটল দিয়েই ইতিহাসের গতিপথ নির্ধারিত হয়ে গেল। উসমানীয় সৈন্যরা যখন শহরের ভেতরে প্রবেশ করল, তখন প্রতিরোধের শেষ বাঁধটিও ভেঙে পড়ল। সম্রাট একাদশ কনস্ট্যান্টাইন তার সাম্রাজ্য চোখের সামনে ধূলিসাৎ হতে দেখে পালানোর পরিবর্তে মৃত্যুর দিকেই ধাবিত হলেন। তিনি তার রাজকীয় চিহ্নগুলো ছুঁড়ে ফেলে দিয়ে সাধারণ সৈনিকের মতো ভিড়ের মধ্যে হারিয়ে গেলেন। তার শেষ কথা বা তার মৃতদেহ কোনোটিই আর কখনো খুঁজে পাওয়া যায়নি। তিনি হয়ে রইলেন সেই মহান ট্র্যাজেডির এক বিমূর্ত প্রতীক, যিনি তার সাম্রাজ্যের সাথেই বিলীন হয়ে গেলেন। দুপুরের আগেই শহরের নিয়ন্ত্রণ সম্পূর্ণ বদলে গেল। যে রাস্তায় একসময় রোমান সম্রাটরা বিজয় মিছিল করতেন, সেখানে এখন উসমানীয় অশ্বারোহীদের দাপট।
সুলতান মেহমেদ যখন শহরে প্রবেশ করলেন তিনি ধ্বংসযজ্ঞ দেখে বিচলিত হলেন, কিন্তু তিনি জানতেন যে এটিই নতুন শুরুর মূল্য। তিনি সোজা হাজিয়া সোফিয়ার দিকে এগিয়ে গেলেন এবং সেই মুহূর্তেই নিশ্চিত হল যে বাইজেন্টাইন সাম্রাজ্যের সূর্য অস্তমিত হয়েছে এবং উসমানীয় সাম্রাজ্যের মধ্য গগনে সূর্যের উদয় হয়েছে। কনস্ট্যান্টিনোপল, যা ছিল প্রাচীন জ্ঞানের ভাণ্ডার এবং খ্রিস্টান জগতের পূর্ব দুর্গ, তা এখন ইস্তাম্বুল হবার পথে। কিন্তু এই পতন কেবল একটি শহরের হাতবদল ছিল না, এটি ছিল মধ্যযুগের কফিনে শেষ পেরেক। এই ঘটনার অভিঘাতে ইউরোপের পণ্ডিতরা প্রাচীন পাণ্ডুলিপি নিয়ে পশ্চিমে পালিয়ে গেলেন, যা ইতালিতে রেনেসার জন্ম দিল। বাণিজ্যের পুরনো পথগুলো বন্ধ হয়ে যাওয়ায় ইউরোপীয় নাবিকরা নতুন পথের সন্ধানে সমুদ্রে নামল, যার ফলশ্রুতিতে আবিষ্কৃত হল নতুন পৃথিবী। কলম্বাস থেকে শুরু করে ভাস্কো দা গামা সবার যাত্রার নেপথ্য কারণ ছিল এই একটি দিনের ঘটনা। 1453 সালের সেই দিনে গোল্ডেন হর্নের জল যখন রক্তে লাল হয়ে গিয়েছিল, তখন বিশ্ব মানচিত্রের রেখাগুলো নতুন করে আঁকা হচ্ছিল। প্রাচ্য এবং পাশ্চাত্যের ভারসাম্য চিরতরে পরিবর্তিত হয়ে গেল। একটি সাম্রাজ্য ধ্বংসস্তূপে পরিণত হল, যাতে অন্য একটি নতুন সভ্যতা সেই ছাই থেকে ফিনিক্স পাখির মতো জেগে উঠতে পারে। ইতিহাসের পাতায় এই দিনটি তাই কেবল রক্তক্ষয়ের সাক্ষী নয়, বরং মানব সভ্যতার এক বিশাল পালাবদলের সাক্ষী। কনস্টান্টিনোপলের পতনের সাথে সাথেই একটি সমগ্র যুগের অবসান ঘটল।